সুধী দর্শক, দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান খবর প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইয়ুম চৌধুরী অনুষ্ঠান থেকে বলছি। প্রতিদিনের মতোই আজকে সকালে যে সংবাদপত্রগুলো বেরোবে সেগুলোর প্রধান খবর নিয়ে আমরা আলোচনা করব। যথারীতি আমাদের দুজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব মোজাম্মেল হোসেন আমার ডান পাশে আছেন, মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক। এরপর আছেন জনাব মোহাম্মদ আলী আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, এই জন্য যে বিশৃঙ্খলা, যে আইনজীবী সনদপ্রাপ্ত যে আইনজীবী উনি বিশৃঙ্খলা করবেন, আদালতের বিচার কার্যে হস্তক্ষেপ করবেন না, এটি তো একেবারেই গ্রহণযোগ্য না। আপনি কি যে এই বিষয়গুলিকে আসলে এই ধরনের যে প্র্যাকটিস, এই কালচারগুলোকে আমাদের ধীরে ধীরে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধীরে ধীরে মানে কি, আমি তো মনে করি ইমিডিয়েটলি বেরিয়ে আসার প্রয়োজন আছে। কিছু কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় তাহলে কিন্তু গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না, দাঁড়াতেও পারবে না। এই ইনস্টিটিউশনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে আমরা দেখেছি যে সব জায়গাতে এক ধরনের রাজনীতিকরণের এক ধরনের প্রচেষ্টা। আজকে আমরা কোথায় জানি যে প্রফেশনাল হতে পারি না। আমি শিক্ষক হিসেবে প্রফেশনালি শিক্ষকতা পেশার আমার সেই পেশাদারিত্ব আমি দেখাবো, আমি লয়ার হিসেবে পেশাদারিত্ব দেখাবো, আমার অন্য আইডেন্টিটি থাকতে পারে। আমি একজন পলিটিশিয়ান হতে পারি, এমপি হতে পারি, কিন্তু ন্যায়সঙ্গতভাবে আমার যে আচরণ যেটি হওয়া উচিত এবং আমার প্রফেশনের যে ইন্টেগ্রিটি যে বিষয়টি, সেই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট। এবং এই ইন্টেগ্রিটিটা সেটা আপনি ইভেন গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও যেমন সত্যি, অন্যান্য প্রফেশনালদের ক্ষেত্রেও সত্যি, পুলিশের ক্ষেত্রেও সত্যি, যারা বিজনেস কমিউনিটি, যে কোনো কমিউনিটি এই সমাজে। এবং এই জায়গাগুলোকে ইন্টেগ্রিটি সঠিকভাবে সঠিক রাস্তায় রাখার জন্য যে প্ল্যাটফর্মগুলি ওয়াচডগ বা ওভারসি করে বা অ্যাকশনে যায় কোনো ধরনের ডিভিয়েশন দেখলে, সেই জায়গাগুলোকে খুবই স্ট্রেনথেন করা দরকার আছে। কারণ যেটি মোজাম্মেল হোসেন সাহেব বললেন যে ভুলভ্রান্তি যে হবে না তা নয়, কিন্তু ভুলভ্রান্তির বাইরে যে যখন এমন কিছু আচরণ হয় যেগুলো একেবারে অনাকাঙ্ক্ষিত এবং সেগুলোর বিপক্ষে শক্ত অবস্থান নেওয়া খুবই জরুরি, না হলে কিন্তু এগুলো অন দ্য রাইট ট্র্যাকে আবার ফিরে আসে না। কিন্তু আপনি খবরে এসছে এই ব্যবস্থা গ্রহণের পদক্ষেপের বিরুদ্ধে, এই সিদ্ধান্তের বিরুদ্ধেও কিন্তু সমালোচনা এসছে, তাহলে ফাংশন করবে কিভাবে? না, এটাই হচ্ছে ব্যাপার। গতকালের পুরো ঘটনাটি যদি আপনি দেখেন, একটি কেস করা হয়েছে আমিনী সাহেবের বিরুদ্ধে। কেসে কি হয়েছে, উনি কিছুদিন আগে বলেছেন সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেবেন, এবং একই সাথে আমরা জানি যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীও মোটামুটি একই রকম একটি কথা বলছেন, ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা অধ্যক্ষমূলক আচরণ, অ্যাবসলিউটলি ইট ইজ, এবং এটা সিনোনিমাস, অলমোস্ট সিনোনিমাস টু রাষ্ট্রদ্রোহিতা, তার সমপর্যায়ের একটি বিষয়। কারণ একটি রাষ্ট্রের কিছু স্পেসিফিক জিনিস আছে থাকে, যেমন ধরুন জাতীয় সঙ্গীত, পতাকা এবং সংবিধান তো বটে, এটি তো আমাদের রাষ্ট্র চেতনাকে ধারণ করে, যে সংবিধান দ্বারা আমরা পরিচালিত হই। এটার প্রতি যদি আপনি বীতশ্রদ্ধ হয়ে পড়েন তাহলে কিন্তু দেশ, গণতন্ত্র এগুলো টিকবে না। এত উচ্চ অবস্থান থেকে যদি এ ধরনের আচরণ করা হয়, মন্তব্য করা হয় পাবলিকলি, কারণ আপনি সবকিছু যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে রাখতে গেলে এটা কিন্তু আমাদের একটা সম্মিলিত একটা এগ্রিমেন্টের জায়গা, যে এখানে আমরা শ্রদ্ধাবোধ দেখাবো, যার কারণেই রাষ্ট্রদ্রোহিতা বলে এই বিষয়টি আছে। আমরা ডিফাইন করতে পারি এই অ্যাকশন, এই কথাবার্তাগুলি রাষ্ট্রদ্রোহিতার সমপর্যায়, এবং তার বিপক্ষে আইন আছে, সংবিধানের মধ্যে বলা আছে কিভাবে অ্যাকশন। আদালত কক্ষে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে একদল আইনজীবী, যার কারণে আদালত সুমোটো রুল করতে বাধ্য হলো, সেটি আমি বলছিলাম। এই বিষয়টির সূত্র ধরে যে একটি কেস হয়েছে, যেটি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির করেছেন, এবং সেই কেসের শুনানি সময়কালে যিনি বিচার প্রার্থী শাহরিয়ার কবির, উনি নিজে কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে মেনশন করেছেন একই রকম একটি কথা মাননীয় বিরোধী দলের নেত্রীর মুখ দিয়ে এসছে, এবং কোর্ট কিন্তু আসলে আমিনের বিষয়টি নিয়ে রায় দিচ্ছিল, একটা অবজারভেশন দিয়েছে, যদি বলে থাকেন সেটি সঠিক করেননি, এবং কোর্ট কিন্তু এখানে অনেক সহনশীল, রাষ্ট্র অনেক সহনশীলতা দেখিয়েছে। এটা আরো শক্তভাবে এটা আমাদের নেওয়া উচিত, হ্যান্ডেল করা উচিত ছিল। এবং এরকম একটি পর্যায়ে আমরা দেখেছি যে বিএনপি দলীয় যে আইনজীবীদের এক ধরনের জঙ্গি মনোভাব এবং আচরণ, এইখানে ওই মামলাটির মেরিট যাই হোক সেটা তো আদালতের কাছে আছে। আমি তো পেশাগতভাবে এই কথাটাই বলতে পারি যে যারা এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, তাদের ক্ষোভ প্রকাশ করার জায়গা হলো তারা যদি বলে থাকেন যে এই আদালত অসংগত কাজ করছেন, তাহলে উচ্চ আদালত আছে, তারা কিন্তু সেখানে যেতে পারেন, কিন্তু তারা আদালতেই মাসুল শো করতে আরম্ভ করেন। এটা খুবই দুঃখজনক। আর যে কথাটা এইভাবে দুটো জিনিসই বেরিয়ে আসে, একটা হলো সর্ব বিষয়ে রাজনীতিকরণ, দলীয়করণ, তার
কারণেই আমরা এত বড় ভুক্তভোগী হচ্ছি। আরেকটা হচ্ছে যে পেশাগত নৈতিকতা এবং পেশাগত নরম সেগুলো রক্ষা না করে সেটার গণ্ডি ডিঙিয়ে আমরা দলীয় আচরণ করছি, অসংগত আচরণ করছি। এই বিষয়ে আমি একটু বলতে চাই যে যখন প্রসঙ্গক্রমে আমাদের বিরোধী দলীয় নেত্রী বিষয়টি উঠে আসলো, তখন এটিকে প্রতিবাদ জানানো হলো কিভাবে, ঢিল ছুঁড়ে, জাস্টিসের দিকে ঢিল ছুঁড়ে, এবং যিনি বিচার প্রার্থী তার দিকে অ্যাটাক করা হয়েছে উইদিন দ্য প্রেমিস অফ দ্য কোর্ট। এবং মজার ব্যাপার হচ্ছে বিচার প্রক্রিয়া শুরুর পূর্বে যখন এখানে সঙ্গত কারণেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থাকার কথা, তাদের দায়িত্বে পড়ে এই পরিবেশটি বজায় রাখা। এটা একটা স্পর্শকাতর এলাকা, আপনি বুঝতে হবে যে কোর্ট রুমে সর্বোচ্চ আদালতে এ ধরনের আইন শৃঙ্খলা তাৎক্ষণিকভাবে হয়তো ব্যবস্থা নিতে পারে না, তবুও ভালো যে কোর্ট নিজে সেটা আদালতই করতে পারে। আদালতই করেছে, আদালত কাউকে বেরও করে দিতে পারে না, আদালত 13 জনকে নির্দিষ্ট করেছে, চিহ্নিত করেছে আদালত। আমি যেটি বলতে যাচ্ছি যে বিএনপি কর্মী, তাদেরকে কর্মী বলবো, লয়ার পোশাকে তারা দাবি তুলেছিলেন যে পুলিশদের বের করে দিতে হবে। এই দাবির প্রেক্ষিতে কিন্তু অ্যাটর্নি জেনারেল নিজে উদ্যোগ নিয়ে পুলিশ বাহিনীকে ওখান থেকে বাইরে রেখেছিলেন। তার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটলো। আমি একটি দাবি জানাতে চাই, গতকালের একটি টেলিভিশন চ্যানেল আমি জানিয়েছি এই দাবি, এই ঘটনাগুলি যারা ঘটাচ্ছেন সে যেই হোক, জাতির কাছে এটা পরিষ্কার হওয়া চাই। যার কারণে আমি দাবি জানাতে চাই আদালতের প্রেমিসে সিসিটিভি ক্যামেরা থাকুক, আমরা এটা রেকর্ডকৃত অংশ দেখি। কাজে ভিতরে কি হচ্ছে বাইরে এসে আবার মিথ্যে কথা বলে জনগণকে যাতে বিভ্রান্ত করার সুযোগ না পায় কোনো রাজনীতি। এবং মোজাম্মেল সাহেব যে কথাটি বললেন, যখন একজন রাজনীতিবিদ বলছেন যে এর আগেও এরকম হয়েছে, এর চেয়ে কুযুক্তি যে হতে পারে না, আমি ওনার সাথে একমত। তার মানে উনি প্রকারান্তরে মেনে নিচ্ছেন যে ওনারা এই কাণ্ড ঘটিয়েছেন। আমরা বলতে চাই অতীতের কথা না, ভবিষ্যতে যাতে আর না হয়। আরাফাতের এই দাবিটা যে করতে হচ্ছে, এটাই খুব দুঃখজনক যে আদালতে সিসিটিভি বসানো হোক কাদের জন্য? আনরুলি এলিমেন্টদের ডিটেক্ট, আনরুলি এলিমেন্ট সাধারণভাবে তো না, বলা হচ্ছে যে আইনজীবীদের মধ্যে থেকে এই ঘটনাটা ঘটছে এবং আইনজীবীর পরিচয় আসলে বাস্তব অবস্থাটা হ্যাঁ এরকম। তবে আমরা কিন্তু লক্ষ্য করি যে শুধু আজকে বিএনপি যারা এটা আগের দিন ঘটনাটা ঘটালেন এবং তাদেরকে আমরা কর্মীর মতো দেখছি, আমরা কিন্তু দেখি যে উভয় পক্ষে এই ধরনের কর্মীর মতো আচরণ সেটা ঘটে থাকে। এর আগে একটা ঘটনায় আমি বলেছিলাম যে আরাফাতের মামলার দিনে মিছিল হয়েছিল, হয়েছিল কেমন, আবার দেখা গেল যে বিপক্ষ আবার তার সমর্থনেও মিছিল বের করেছেন। আমি বলছি যে সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার বিষয়টা কেন, ওটার ল পয়েন্টটা নিয়ে কিন্তু কথা খুব কম বলা হয়েছে, রাজনৈতিক স্লোগানই দেওয়া হয়েছে। আমরা আশা করব যে এটা আদালত শতপ্রণোদিত হয়ে একটা সঠিক পদক্ষেপ নিয়েছে, এটা একটা সুন্দর সমাধান হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটু পরবর্তী ইস্যুতে যাচ্ছি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ে বৈঠক করে একটি বক্তব্য দিয়েছেন এবং একটা সরকারি সিদ্ধান্তের কথা জানালেন। বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্ক যোগাযোগ চলছে, একজন শীর্ষ সন্ত্রাসী অনুপ চেটিয়া উলফা নেতা, তাকে বাংলাদেশ সরকার এই আগামী 1 মাসের মধ্যে হয়তো ভারতের কাছে হস্তান্তর করবে। এটা একটা নিরাপত্তাগত কৌশলগত বোঝাপড়ার অংশ হিসাবে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে প্রত্যাশা করছে কিছু ওয়ান্টেড ক্রিমিনাল ভারতে আছে, ওরা লুকিয়ে আছে, ওদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত। বঙ্গবন্ধুর 2 জন খুনি আছে, তথ্য চাওয়া হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত 2 জন আছে, আরো কিছু চিহ্নিত সন্ত্রাসী আছে। এই সহযোগিতা সম্পর্ক কিংবা অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেওয়ার যে ঘটনা, যে সিদ্ধান্ত, আপনি কিভাবে দেখছেন মঞ্জু ভাই? এই বিষয়টা বেশ স্পর্শকাতর এবং অনুপ চেটিয়ার পরিচয় শুধু শীর্ষ সন্ত্রাসী বললে হয়তো সম্পূর্ণ হয় না, তার একটি রাজনৈতিক পরিচয় আছে। তবে সেই রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্য যাই থাক, সেটা কার্যকর করার জন্য তারা ইনসার্জেন্সিতে নিয়োজিত, মানে বেআইনি সশস্ত্র কার্যক্রমে নিয়োজিত এবং পার্শ্ববর্তী দেশে অবস্থান করে, হ্যাঁ সেটা আবার আন্তর্জাতিকভাবে আরেকটা মানে আইনের বাইরে কাজ, আমরা এইভাবেই দেখব। তবে এবং ওইখানে যে রাজনীতি, সে বিষয়ে বাংলাদেশের কিছু করণীয় নাই, করণীয় নাই। কিন্তু কোন দেশের সশস্ত্র সংগ্রামী ইনসার্জেন্টস তারা যদি জাতীয় ক্ষেত্রেই শুধু নয় আন্তর্জাতিকভাবে যে সমস্ত আইন কানুন আছে তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করে, তবে সে বিষয়ে নিশ্চয়ই সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকবে। পাকিস্তান আমলে দীর্ঘদিন ধরে আমরা জানি, আমাদের মিডিয়া জানে, আমাদের ইতিহাসবিদরা জানেন যে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের ভূখণ্ডে দীর্ঘদিন ধরে
ভারতের বিচ্ছিন্নতাবাদী ইনসার্জেন্টরা থেকেছে এবং এখানে বিভিন্ন সময় বলা হয়েছে যে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ISI তাদের একটা ভূমিকা আছে। এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুধু নয়, গোটা দক্ষিণ ভারতেই এখানে কিন্তু পাকিস্তানকেও আমরা বাদ দেব না। এই জন্যই যে ক্রস বর্ডার সন্ত্রাস এবং ইনসার্জেন্সি এটা শুধু এখানকার সারা দুনিয়ার একটা ঘটনা, এক দেশের ব্যাপার না। এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপারে খুবই কনসার্ন। এবং সেখানে দক্ষিণ এশিয়াতে আমরা জানি যে মুম্বাইতে 12 বছরে নাকি 13 বার বড় বড় সন্ত্রাসী ঘটনা ঘটেছে। আমাদের দেশে যে সমস্ত আপনার এই যে যাদের ফাঁসি হলো 6 জনের, এখানে যে ইসলামী জঙ্গি তৎপরতা, তার মধ্যে কিন্তু আপনার কাশ্মীরের কিছু লিঙ্ক পাওয়া গেছে, তালেবান লিঙ্ক পাওয়া গেছে। কাজেই এটা কিন্তু সব রাষ্ট্রের জন্য বিপজ্জনক, অঞ্চলের জন্য এটা যদি সমন্বিত কার্যক্রমের আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার অংশ। আপনি জানেন, কাজেই এখানে সন্ত্রাসের বিরুদ্ধে এবং এই ক্রস বর্ডার সন্ত্রাসে, সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সকল দেশগুলোর এবং সার্কের মধ্যেও এর একটা মেকানিজম আছে। যদি এই পরস্পর সহযোগিতা করে তাহলে এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখব। আলফাজ সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি এটা আমার মতন করে একটু বুঝিয়ে বলি। মোজাম্মেল হোসেন সাহেব চমৎকারভাবে বলেছেন। দেখুন, একজনের পরিচয় কি হবে? স্বাধীনতাকামী, স্বাধীনতার জন্য একজন ফ্রিডম ফাইটার বলবেন নাকি সন্ত্রাসবাদী বলবেন? এর মধ্যে খুব ফাইন লাইনে কিছু ডেফিনেশন দেওয়া আছে। যেমন ধরুন, আপনি ইনোসেন্ট মানুষ যারা, যেমন ধরুন ওসামা বিন লাদেনে কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো কিছু ছিল না। উনি কিন্তু অনেক ধনী ব্যক্তি, কিন্তু উনি সবকিছু ত্যাগ করে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকার জীবন পছন্দ করে নিয়েছেন এবং উনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তাহলে উনাকে কি আমরা সন্ত্রাসী বলবো না? বলবো কেন? কারণ উনি ইনোসেন্ট, নির্দোষ মানুষকে হত্যার, নির্বিচারে হত্যা, সেই দায় ওনার হাতে আছে। আপনি যখন ফ্রিডম ফাইটার হবেন, কোন কজের জন্য লড়বেন, আপনি কিন্তু শুধু যারা অন্যায়কারী তাদের সাথে ফাইট করবেন। আমাদের মুক্তিযুদ্ধে যে লড়াইটি আপনি দেখুন, আমরা কিন্তু আগে আক্রান্ত হয়ে আমরা ফাইট ব্যাক করেছি এবং আমরা কিন্তু পাকিস্তানে যে কোন নিরীহ সাধারণ পাকিস্তানিকে অ্যাটাক করিনি, আমরা কোনো সুইসাইডাল অ্যাটাক করিনি। আমরা কিন্তু সেই পাকিস্তানি বাহিনী যারা হত্যাকারী তাদেরকে হত্যা করেছি, যারা এখানে আক্রমণ চালিয়েছে। এক্স্যাক্টলি, সেটি একটি যুদ্ধের নর্ম। কিন্তু আপনি যখন এর বাইরে চলে যে সাধারণ মানুষকে হত্যা করা শুরু করেন, তখন আপনি সন্ত্রাসী হয়ে যান। এবং বিষয়টি হচ্ছে কি, আপনার একটা রেকগনিশন লাগে। আপনি যে অঞ্চলে যে মানুষের স্বাধীনতার জন্য দাবি তুলছেন, সেই মানুষের লেজিটিমেট, বৈধ একটি সমর্থনের জায়গা থাকবে, সেটি আপনাকে প্রমাণ করতে হবে। এবং বিশ্বব্যাপী যখন আপনি সেই স্বীকৃতি পাবেন, তখন আপনি ফ্রিডম ফাইটার হয়ে যাবেন, যেমন নেলসন ম্যান্ডেলা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই বিষয়টি যদি মিসিং থাকে, তখন আপনি তাকে ফ্রিডম ফাইটার বলতে পারবেন না। সেই মানুষটি যখন এসে লুকিয়ে থাকে, এবং আপনি দেখেন 21শে আগস্টে বোমা হামলায় তৎকালীন সরকারের অনেক কি পার্সোনালিটি ছাড়াও এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টের সাথে যারা জড়িত, তাদের অংশগ্রহণ ছিল। জঙ্গিদের তারা মেরে ফেলতে যাচ্ছে একটি দেশের সর্বোচ্চ পর্যায়ে রাজনীতিবিদদের। কাজে এই বিষয়গুলি কিন্তু আপনার স্বাধীনতাকামী মানুষের কর্মকাণ্ডের অংশ হতে পারে না। কাজে আমি মনে করি আজকে যে প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়েছে, যে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমার মনে হয় এখানে পাকিস্তানকে ইনক্লুড করার প্রয়োজন আছে। কারণ পাকিস্তান আজকে কোথায় চলে গেছে? আমাদের যে এই যে নেগেটিভ পলিটিক্সটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে চলে আসছে, আমাদের সাবকন্টিনেন্টে, তার ফলশ্রুতি কিন্তু আজকে পাকিস্তান আমাদের চোখের সামনে দেখছি। কাজে একটা প্রগতিশীল রাজনীতির ধারা আমাদের শুরু করতে হবে, এবং এটার জন্য আমাদের মধ্যে যে কোঅপারেশনটি দরকার, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং সবকিছু নিয়ে, এবং ওই ধরনের অ্যাটিটিউডটা দরকার। আমি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অ্যাটলিস্ট এই ধরনের একটি অ্যাটিটিউড, হারমোনাইজ একটা রিলেশন আছে। তবে বিভিন্ন সময় এই রিলেশনটা ছেদ পড়ে। আমরা চাইবো যে এটা যাতে ধারাবাহিকভাবে হয়, তাহলে আমাদের লক্ষ্যবস্তু এবং এই সহযোগিতার একটা গুঁড়ো একটা উদ্দেশ্য আমরা, ফল আমরা পাবো। এখন সুস্পষ্টভাবে একটা ডাইরেকশন পাওয়া গেছে, যেটাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন আছে, এবং এটা কিন্তু ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বোথ দ্য কান্ট্রি এন্ড রিজিয়ন। এই রিজিয়নের মানুষের স্বার্থে এটি হতে হবে, কোন পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা তার নেতা নেত্রীদের স্বার্থে এটা হলে চলবে না। কাজে এই বিষয়টি মাথায় রাখা দরকার। আমরা একটু দেশের প্রসঙ্গে আসি। আবার এই যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে আগামী 18ই আগস্ট, রাষ্ট্রপতি দেখেছেন। আর আজকের সংবাদপত্রে যে খবরটি এসে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি দেখেছেন আপনারা, ওখানে একটা প্রতিমন্ত্রীকে বলা হয়েছে, বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এবং ভুল ত্রুটি, সরকারের ব্যর্থতা, বিদ্যুৎ উৎপাদনের লোডশেডিং এর মারাত্মক অবস্থা, এটাও বলা হয়েছে যে ইফতার সেহরির সময় কেন লোডশেডিং হয়, এবং উৎপাদনের চিত্র তুলে ধরা হয়েছে। এই যে কমিটি
ফাংশনিং যে সংসদীয় প্র্যাকটিসে এটি খুবই মানে চমৎকার এবং পজিটিভ একটি সাইন গণতন্ত্রের জন্য আমি বলবো। আপনারা জানেন যে 96-2001 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন প্রথমবারের মতন, তার আগ পর্যন্ত কিন্তু এই সংসদীয় কমিটিগুলোর হেড হতো মন্ত্রী নিজে। কাজে যে মন্ত্রীকে অ্যাকাউন্টেবল করবে সে নিজেই যদি হেড হয় তাহলে কিন্তু হয় না। প্রথমবারের মতন বলা হলো যে সংসদীয় কমিটির হেড হবে মন্ত্রী না অন্য কোনো এবং তার একটি এবং সেই জিনিসটা আবার বিএনপি পরবর্তীতে কন্টিনিউ করেছে। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরেকটি চমৎকার উদ্যোগ নিয়েছে। 4টি সংসদীয় কমিটি আছে আপনারা জানেন, যেখানে বিরোধী দল থেকে দলের প্রধান দলের বাইরে থেকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে এবং সংসদীয় কমিটিগুলি আমরা মাঝে মধ্যে দেখেছি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়। এই যে তাদের এই অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার যে বিষয়গুলি এবং মন্ত্রণালয়কে অ্যাকাউন্টেবল করার যে প্রচেষ্টা, এটি কিন্তু একটা চমৎকার নজির গণতন্ত্রকে স্ট্রেংথেন করার। ওয়েস্টমিনিস্টার সিস্টেমের সাথে আমরা বলতে পারি অ্যাবসলিউটলি। আমি মনে করি এটাকে আরো যদি অ্যাক্টিভেট করা যায় তাহলে আরো ভালো হয়, কারণ জবাবদিহিতা অটোমেটিকলি গণতন্ত্রকে শক্তিশালী। কিন্তু আমরা যদি একটু বৃহত্তর ফোরাম দেখি, সংসদও তো এই জবাবদিহিতার স্থান হতে পারে। 18 তারিখ অধিবেশন আসছে, কিন্তু বিরোধী দল তো যতভাবে কাজ করে তা যে শুধু সময় সময় সংসদের অধিবেশন বসে আইন পাশ করা হয় বা বিতর্ক হয় এটাই না। আমরা কিন্তু এখন এই যে বললেন যে 96 সালের পর থেকে যে ডেভেলপমেন্টটা হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদে কমিটি ফাংশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কমিটিগুলোর মধ্যে এক্সিকিউটিভ তাদেরকে জবাবদিহি করানোর ব্যবস্থা, এর কাজ যে খুবই সুষ্ঠুভাবে চলছে তা নয়। আমরা কিন্তু বিভিন্ন সংসদীয় কমিটির মিটিংয়ে নানা ধরনের মানে অনভিপ্রেত তর্ক বিতর্ক অথবা মানে অহেতুক খবরদারি করা এই ধরনের কিছু কিছু ঘটনা থাকে। আমি কিন্তু এই বিষয়টিকেও পজিটিভলি দেখতে চাই। হ্যাঁ, ইয়েস, আমি সেই কথাই বলতে চাচ্ছি যে কাজ না করলে কিন্তু এগুলো আসবে না, কাজ করা হচ্ছে বলেই প্র্যাকটিসের মধ্য দিয়ে এই জিনিসটা। কিন্তু আমাদের সংসদই তো চলছে না, সংসদ কার্যকর হচ্ছে না। কিন্তু দেখুন, আইন প্রণয়ন হচ্ছে, বিরোধী দল কার্যকারিতা কিন্তু ডিপেন্ড করে একটু মানে সংসদীয় কমিটিগুলোর ইফেক্টিভনেসের উপর। এখানে কিন্তু আমরা যে সংসদে কমিটি ফাংশন করছে ঠিকই, কিন্তু অধিবেশন যে সেটি হলো আরো ভালো। সেখানে বিরোধী দল সংসদে আসছে না, কিন্তু কমিটিগুলোতে সদস্যরা কমিটি ফাংশনে অংশগ্রহণ করছে। সংসদে গিয়ে তো এটা করা যায়। আর যে মিটিংটার কথা বলে আপনি শুরু করলেন, এই মিটিং এর মাধ্যমে কিন্তু আমি বলবো যে দেশবাসীও উপকৃত হয়েছে। আমি খবরটা শুনছিলাম যে দুটো বিষয় পরিষ্কার করে এসছে, যে উৎপাদনও কিন্তু বেড়েছে, অনেক বেড়েছে, উৎপাদন বেড়েছে। যেখানে গত 7-8 বছর ধরে বিদ্যুৎ উৎপাদনে একটা খুব গভীর সংকট তৈরি হয়েছিল, সেখানে অল্প সময়ের মধ্যে কিছু উৎপাদনও বেড়েছে। আবার যে কমিটমেন্টটা করা হয়েছিল যে রোজার সময়, হ্যাঁ, সেই ম্যানেজমেন্টের জায়গাটাতে যে রক্ষা করতে পারেনি, মানুষের কষ্ট হচ্ছে ইফতারের সময় বা সেহরির সময়, সেটাকে জবাবদিহির বিউটিফুল সাইন অফ ডেমোক্রেসি। আশা করি এই কার্যকারিতা এবং জবাবদিহিতার পালা আরো জোরদার হবে এবং সবশেষে জনগণই উপকৃত, সুফল পাবে। আরেকটু আন্তর্জাতিক দিকে আমরা মিশরের লৌহ মানব হোসনি মোবারকের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে গতকাল থেকে এবং উনি নির্দোষ হিসাবে নিজেকে দাবি করেছেন এবং বিচার প্রক্রিয়ায় ওনার সময়ের অনিয়ম, ঘুষ, কেলেঙ্কারি, আর্থিক অপব্যবহার, ক্ষমতা অপব্যবহার নিয়ে এই ব্যাপারে আপনি আরহাদ সাহেব কিছু বলতে চাই। এখানে আপনি খুব সার্কাস্টিক্যালি বলেছেন মিশরের লৌহ মানব। আমি এই ব্যাপারে খুব ছোট্ট করে বলবো, এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখলদারকারী যারা, সে বাংলাদেশে হোক পৃথিবীর বহির্বিশ্বে যেখানেই হোক, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা ক্ষমতা দখল করে বসে থাকে, এদেরকে আমরা লৌহ মানব বলতে চাই না। এরা আসলে ওই অর্থে মানুষের ক্ষতি করে এবং মানুষের এই দেশ এবং সমাজের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, কারণ এদের কোনো রাইট নাই মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলার, কিন্তু এরা জোর করে এই কাজগুলি করে এবং এদের বিচার হওয়া উচিত এবং শক্তভাবে বিচার হওয়া উচিত। মঞ্জুর ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাই যে বেশ দ্রুত অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা বিচারটা দেখতে পাচ্ছি। মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে গণতন্ত্রের জন্য আন্দোলন চলছে, এর কিন্তু নানা স্রোতধারা আছে এবং কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো দেখা যাক মিশরের ব্যাপারটা বেশ খুবই এদিক থেকে পজিটিভ এবং এটা অন্যান্য দেশের এবং ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য এটা একটা দৃষ্টান্ত হিসাবে এবং অনুসরণীয়। আমরা খুব সুন্দর আলোচনা করলাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, সময় শেষ, আমরা শেষ করতে হচ্ছে। সুধী দর্শক, আগামীকাল এই অনুষ্ঠানটি একই সময়ে আবার প্রচারিত হবে। সে পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।